চট্টগ্রামে বৃষ্টি পেতে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20 অপেক্ষা বাড়ল টাইগারদের। 2রা মে ঢাকায় শেষ হবে ফয়সালা। পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন বাংলার স্পিড স্টার নাহিদ রানা। বিসিবির ইউটার্ন, তামিমের সবুজ সংকেতে পেশোয়ার জালমি মালিকের কৃতজ্ঞতা। মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে 6 পাখার ফ্যান লাগাচ্ছেন তামিম ইকবাল। নির্বাচনী লড়াইয়ের আগে ক্রিকেট ভক্তদের মন জয়ে ব্যস্ত খান সাহেব। 2রা মে সারা দেশে শুরু নতুন করে স্পোর্টস বিশাল কর্মযজ্ঞ। প্রতিমন্ত্রী আমিনুলের 1.5 লাখেরও বেশি প্রতিযোগীর অংশগ্রহণ। আসছে বিশ্বকাপে ব্রাজিল হবে ভয়ঙ্কর। ফুটবল মহাযজ্ঞের আগে কোচ আনচেলত্তির মাস্টার প্ল্যান। দর্শক আমন্ত্রণ কালবেলা স্পোর্টস আয়োজনে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। ঠিক যেন 2.5 বছর আগের স্মৃতি হুবহু মিলে গেল। বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। এবার সেই একই ঘটনা সাগরিকায়। বৃষ্টির পেটে চলে গেল দ্বিতীয় টি-20। এতে টাইগারদের সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল। 2রা মে ঢাকায় তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে। বিস্তারিত রিপোর্টে। চট্টগ্রামের সাগরিকায় বৃষ্টির পেটে চলে গেল বাংলাদেশ নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-20। খেলা শুরু হবার কথা ছিল দুপুর 2টায়, কিন্তু সেই যে মধ্যরাত থেকে বৃষ্টি শুরু, সেটা আর থামাথামি নেই। ন্যূনতম 5 ওভারের ম্যাচ শুরুর নির্ধারিত শেষ সময় ছিল বুধবার বিকেল 5:16, কিন্তু সেই সময়ও বৃষ্টি চলছে মুষলধারে। তাই তো 1 ঘন্টা আগেই খেলা হয়ে যায় কল্ড অফ, পরিত্যক্ত, কোনো বল গড়ানো ছাড়াই। অলস সময় কাটলো বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই দলের ক্রিকেটারদের। শেষ পর্যন্ত 2 অধিনায়ক আর ম্যাচ আম্পায়ার রেফারিদের সিদ্ধান্তে ম্যাচ পণ্ড হবার ঘোষণা আসে। 2রা মে মিরপুরের হোম অফ ক্রিকেটে হবে তৃতীয় শেষ টি-20। সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারায় বাংলাদেশ। দ্বিতীয় টি-20টা বৃষ্টির পেটে চলে যাওয়ায় এখন তৃতীয় টি-20 হয়ে গেল সিরিজ ডিসাইডার। হয় নিউজিল্যান্ড জিতবে, নইলে বাংলাদেশ জিতবে। নিউজিল্যান্ড জিতলে টি-20 সিরিজের ট্রফি ভাগাভাগি হবে, আর বাংলাদেশ জিতলে 2-0 ব্যবধানে সিরিজ জিতবে টাইগাররা। বৈশাখের এই বৃষ্টিতে সারা দেশই ভিজে চলেছে, থই থই পানি চারিদিকে। গুঞ্জন আছে 2রা মে ঢাকায়ও হতে পারে মুষলধারে বৃষ্টি। যদিও সাগরিকায় ম্যাচ পরিত্যক্ত হবার ঘোষণার পর থেমে যায় বৃষ্টি, শান্ত হয়ে যায় চারিপাশ। সূর্যাস্তের সোনালী আভা ছড়িয়ে পড়ে চারিদিকে। দর্শকদের আফসোস, ম্যাচটা যদি দুপুর 2টায় না হয়ে সন্ধ্যায় গড়াতো, তাহলে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20 আলোর মুখ দেখত। নাজমুস সাকিব, কালবেলা। এ যেন বিশাল ব্যাপার। বাংলাদেশের গতির রাজা নাহিদ রানার জন্য পাকিস্তান থেকে আসা আবদার শেষ মুহূর্তে পূরণ করলেন তামিম ইকবাল খান। শুরুতে বলা হয়েছিল দ্বিতীয় দফায় ছাড়পত্র পাবেন না নাহিদ রানা ও মুস্তাফিজ, প্রস্তুতি নেবেন পাকিস্তান টেস্টের জন্য। তবে পেশোয়ার জালমির অনুরোধে অবশেষে বিসিবির মন গড়ল। দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগটির ফাইনালে 3রা মে মাঠে দেখা যাবে রানাকে। বিস্তারিত রিপোর্টে। নাটকীয়তা আর অনিশ্চয়তা শেষে অবশেষে মিলল সবুজ সংকেত। পাকিস্তান সুপার লিগের মেগা ফাইনালে দেখা যাবে বাংলাদেশের গতিদানব নাহিদ রানাকে। বিসিবির সিদ্ধান্তে বদলে গেল সব সমীকরণ। বাবর আজমের পেশোয়ার জালমিকে শিরোপা জেতাতে উড়াল দিচ্ছেন নাহিদ। শুরুতে পাকিস্তান সিরিজের দোহাই দিয়ে এনওসি না দিলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টেছে বোর্ড। টিম ম্যানেজমেন্ট আর মেডিকেল টিমের ক্লিয়ারেন্স বলছে নাহিদের এই অংশগ্রহণ 8 মে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে কোনো বাধা হবে না। মূলত ক্যারিয়ারের উন্নতির কথা ভেবেই 3 মের সেই মহারণের টিকিট পেলেন এই পেসার। গতবার বেঞ্চে বসে থাকলেও এবার পেশোয়ারের হয়ে 5 ম্যাচে 7 উইকেট নিয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নাহিদ। মাত্র 5.42 ইকোনমি রেটে প্রতিপক্ষ ব্যাটারদের নাভিশ্বাস তোলা এই তরুণকে ছাড়া ফাইনাল যেন চিন্তাই করতে পারছিল না জাবেদ আফ্রিদির দল। নাহিদকে পাওয়ার জন্য মরিয়া ছিল জালমি। মালিক জাবেদ আফ্রিদির অনুরোধে বিসিবি সাড়া দিলে খুশিতে আত্মহারা তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের জন্য সরাসরি বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জালমি মালিক। 3 মে করাচিতে ফাইনালে কি শিরোপা উঠবে নাহিদের হাতে, সেই অপেক্ষায় সমর্থকরা। আরমান হাসান, কালবেলা। দেশের ক্রিকেটকে বদলে দিতে বুলেট গতিতে এগিয়ে চলছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান। বাংলাদেশের ম্যাচে গ্যালারিতে ফ্রি পানি ও খাবারের দাম কমিয়ে যুগান্তকারী অবদান আগেই রেখেছেন তামিম। এবারে মিরপুরের গ্যালারিতে 6 পাখার ফ্যান লাগালেন ক্রিকেট ভক্তদের কথা মাথায় রেখে। বিস্তারিত রিপোর্টে।
তামিমকে বলা হয় কলিজাওয়ালা খান। তকমার সাথে মিল রেখে তামিম কাজেও সেটা করে দেখাচ্ছেন। দায়িত্ব নেয়ার 1 মাসও হয়নি ঠিক মতো, তবে এর মধ্যে একের পর এক সিদ্ধান্তে বাজিমাত করছেন খান সাহেব। বিশ্বের 4র্থ ধনী ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে যুগান্তকারী সব সিদ্ধান্ত নিচ্ছেন। দায়িত্ব নিয়ে শুরুতে বাড়ালেন ক্রিকেটারদের পারিশ্রমিক, এরপর মাঠে খেলা দেখতে আসা আগত দর্শকদের জন্য ফ্রি পানির ব্যবস্থা করলেন। শুধু তাই না, খাবারের দাম কমিয়ে আনলেন অর্ধেকে। এবার গ্যালারিতে থাকা দর্শকদের জন্য ইন্ডাস্ট্রিয়াল ফ্যান বসালেন তামিম ইকবাল খান। মিরপুরের মাঠে বাংলাদেশ দলের ভক্তরা যখন তৃতীয় টি20টা দেখতে আসবে, তখনই এই বড় ফ্যানের সুবিধা ভোগ করতে পারবেন। মেট্রো রেল প্রজেক্টে এই ইন্ডাস্ট্রিয়াল ফ্যানগুলো ব্যবহৃত হয়। মূলত 6 পাখার ফ্যানে কি সুবিধা থাকে সেটাও তো জানা জরুরি। এটা মূলত হাই ভলিউম লো স্পিডের ফ্যান, ধীরে ঘুরে কিন্তু অনেক পরিমাণ বাতাস ছড়িয়ে দেয় চারিপাশে, ফলে কোনো ঝামেলা ছাড়াই আরামদায়ক বাতাসের সৃষ্টি হয়। সাধারণত 6টি অ্যারোডাইনামিক অ্যালুমিনিয়াম ব্লেড থাকে এই ফ্যানে, যার ব্যাস 7 ফুট থেকে 20 ফুট বা তারও বেশি হয়। অনেক ক্ষেত্রে এটা তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, আর মাঠে আর্দ্রতা তো বেশিই থাকে, সেই আর্দ্রতাও কমিয়ে ফেলে এই হাই ভলিউম লো স্পিড ফ্যান। এক একটি ফ্যান ভেদে তামিম ইকবালের বোর্ডের খরচ হয়েছে লক্ষাধিক টাকারও বেশি, যা অনেক সময় কোম্পানি বা মডেল ভেদে 2 লাখ টাকা সমপরিমাণও হয়ে থাকে। আর এসবই তামিম ইকবাল করছেন ভক্ত সমর্থকদের জন্য। খান সাহেব নির্বাচনে নামার আগে তার প্রতিশ্রুতি অনুযায়ী সবার মন জয় করছেন। আধুনিক ক্রিকেটের চিন্তা ভাবনায় বদলে দিচ্ছেন দেশের ক্রিকেট আঙ্গনকে, যা অনুকরণীয় হতে পারে বাকি ফেডারেশনগুলোর জন্য। কাজ করলে সমালোচনা হবেই, তবে তামিম ইকবাল বিসিবি সভাপতির চেয়ারে বসার আগেই যে সমালোচনা শুরু হয়েছিল সেটা অনেকটাই কমে গেছে তামিমের এসব ভালো চিন্তা ভাবনা আর সুদূর প্রসারী পরিকল্পনার ফলে। নাজমুস সাকিব, কালবেলা। 2রা মে সারা বাংলাদেশে একযোগে শুরু হবে নতুন কুড়ি স্পোর্টস, যেখানে অংশ নেবেন প্রায় 1.5 লাখেরও বেশি মেধাবী খেলোয়াড়। বাংলাদেশ সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই মেগা প্রজেক্টের সর্বশেষ আপডেট নিয়ে ব্রিফিং করেন আমিনুল হক। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ও তার ঐকান্তিক অভিপ্রায় এবং আমাদের সকলের পরিশ্রমের ফলস্বরূপ আগামী 2রা মে 2026 শুরু হতে যাচ্ছে বাংলাদেশের আগামী অগ্রযাত্রা সহযাত্রী নতুনদের প্রাণের স্পন্দনে উজ্জীবিত নতুন কুড়ি স্পোর্টস। নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দ এবং আমার সুপ্রিয় সংবাদ মাধ্যমের প্রতিনিধি বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে আজকে সকাল থেকেই বা গতকাল রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি ভেজা সময়ে আপনারা প্রিয় সাংবাদিক ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী 2রা মে 2026 শনিবার সিলেট জেলা স্টেডিয়াম হতে দেশব্যাপী নতুন কুড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি সদয় সম্মতি জ্ঞাপন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ও তার ঐকান্তিক অভিপ্রায় এবং আমাদের সকলের পরিশ্রমের ফলস্বরূপ আগামী 2রা মে 2026 শুরু হতে যাচ্ছে বাংলাদেশের আগামী অগ্রযাত্রা সহযাত্রী নতুনদের প্রাণের স্পন্দনে উজ্জীবিত নতুন কুড়ি স্পোর্টস। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন দেখতেন এমন এক প্রজন্মের যারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি বিশ্ব মঞ্চে লাল সবুজের পতাকাকে উঁচিয়ে ধরবে। তার হাতে গড়া এই যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় এগিয়ে যাওয়া জাতীয় ক্রীড়া পরিষদের সেই গৌরবময় ঐতিহ্যকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। একসাথে 64টি জেলা একসাথে উদ্বোধন হবে। ডিজিটালি প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে এলইডি মনিটর থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটালি উদ্বোধন করবেন এবং প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে আমরা উদ্বোধনী যে ম্যাচ, যে 8টি ইভেন্টের, সেই 8টি ইভেন্ট আমাদের সেই উদ্বোধনী ম্যাচগুলো আমরা চেষ্টা করবো সেখানে
সম্পূর্ণ করতে প্রথম দিন। পর্যায়ক্রমে আমাদের যে পিকচার বা যে তালিকা সেই অনুযায়ী আমরা জেলা পর্যায়ে শেষ করে আমরা বিভাগীয় পর্যায়ে শেষ করবো এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে সেটা ডেট এখনো নির্ধারিত হয়নি, সেটা আমরা বিভাগীয় পর্যায়ে শেষ করে ইনশাআল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে ইনশাআল্লাহ আমরা জাতীয় পর্যায়ে টুর্নামেন্ট শুরু করব এবং আমরা আশা করছি যে জুনের ভিতরেই আমাদের নতুন অর্থ বছরের আগে ইনশাআল্লাহ আমরা এই টুর্নামেন্ট শেষ করবো ইনশাআল্লাহ। প্রায় 2 যুগ হতে চললেও বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা মিশন ঝুলে আছে। কাফু রোনালদোরা 2002-এর সবশেষ ট্রফি উঁচিয়ে ধরে। এরপর বিশ্বমঞ্চে ট্রফি খরা চলছে সেলেসাওদের। তবে এবারের বিশ্বকাপে আনচেলত্তির ব্রাজিল হবে ভয়ঙ্কর, ভাঙবে অতীতের সব রেকর্ড। ব্রাজিল দলের শক্তিমত্তা ও ট্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। 2002 কাফু রোনালদোর জামানায় শেষবার বিশ্বকাপ জয়। ব্রাজিলের 5 নম্বর টাইটেলের স্মৃতিতে ধুলো পড়ার 24 বছর হয়ে গেল, হেক্সা আর আসে না। 2026 বিশ্বকাপে এবার পাল্টাবে কি সমীকরণ? ফুটবল বিশ্বকাপ যেন দরজায় কড়া নাড়ছে, আর ঠিক এই সময়টাতেই অংশগ্রহণকারী দলগুলো নিজেদের সর্বোচ্চ প্রস্তুতিতে ব্যস্ত। কেউ খুঁজে নিচ্ছে নতুন প্রতিভা, কেউ আবার ট্যাকটিক্যাল পরিবর্তনের মাধ্যমে দলকে করে তুলছে কার্যকর। এই রাইভালরিতে পাওয়ার হাউস হিসেবে ব্রাজিল পিছিয়ে নেই। ইতিহাস, প্রতিভা এবং আক্রমণ ভাগের জাদুকরী দক্ষতার কারণে তারা সব সময় ফেভারিট হিসেবে বিবেচিত হয়। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। দলে এসেছে পরিবর্তন, উঠেছে নতুন প্রজন্ম, আর অভিজ্ঞদের সঙ্গে সেই তরুণদের সমন্বয় নির্ধারণ করবে সেলেসাওদের ভাগ্য। বর্তমান স্কোয়াডে তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মিশ্রণ রয়েছে। আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া আর এনরিক, এই ত্রয়ীর গতি, ড্রিবলিং এবং 1 ভার্সেস 1 দক্ষতা প্রতিপক্ষের জন্য বড় হুমকি। বিশেষ করে উইং প্লে এবং ট্রানজিশনে ব্রাজিল অত্যন্ত মারাত্মক হয়ে ওঠে। মাঝমাঠে ব্রুনো গিমারেস, ক্যাসিমিরো এবং দানিলো বল কন্ট্রোল, প্রেস রেজিস্ট্যান্স এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে আক্রমণ ও রক্ষণকে যুক্ত রাখে। ডিফেন্সে মার্কুইনাসের মতো অভিজ্ঞ লিডার থাকায় ব্যাকলাইন বেশ সংগঠিত থাকে। তবে দুর্বলতার দিকটাও স্পষ্ট। ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা হলো একটি নির্ভরযোগ্য নাম্বার 9-এর অভাব। অতীতে রোনালদো নাজারিও বা রোমারিওর মতো ক্লিনিক্যাল ফিনিশারের অভাব এখনও পূরণ হয়নি। ফলে অনেক সময় আক্রমণ তৈরি হলেও শেষ মুহূর্তে গোল করতে ব্যর্থ হয় দলটি। এছাড়াও ডিফেন্সিভ ট্রানজিশনে মাঝে মাঝে দুর্বলতা দেখা যায়। ফুলব্যাকরা উপরে উঠে গেলে পিছনে স্পেস তৈরি হয়, যা শক্তিশালী প্রতিপক্ষ কাজে লাগাতে পারে। মানসিক চাপের মুহূর্তেও ছন্দ হারানোর প্রবণতা নকআউট স্টেজে বড় সমস্যার কারণ হতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইনজুরির বড় ধাক্কা। এদের মিলিতাও, রদ্রিগো এবং এস্তেভাওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি স্কোয়াডের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। পাশাপাশি নেইমারের অনিশ্চিত উপস্থিতি দলটির আক্রমণ ভাগকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। এই প্রেক্ষাপটে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল এক নতুন যুগে প্রবেশ করছে। ঐতিহ্যবাহী ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে ইউরোপিয়ান ট্যাকটিক্যাল দর্শনের মিশেলে তৈরি হচ্ছে নতুন এক স্টাইল। অ্যানচেলত্তি কড়া নির্দিষ্ট সিস্টেমে বিশ্বাসী নন, বরং তিনি খেলোয়াড়দের শক্তিকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর উপর জোর দেন। ফলে দলের খেলায় দেখা যায় ফ্রিডম এবং স্ট্রাকচারের এক ভারসাম্যপূর্ণ মিশ্রণ। ট্যাকটিক্যালি তার দল 4-3-3 কিংবা 4-4-2 ডায়মন্ড ফরমেশনে খেলতে পারে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্রুত পরিবর্তন ঘটাতে সক্ষম। ফ্লুইড পজিশনিং তার কৌশলের মূল বৈশিষ্ট্য। উইঙ্গাররা ভিতরে ঢুকে পড়ে এবং ফুলব্যাকরা ওভারল্যাপ করে আক্রমণ তৈরি করে। ভিনিসিয়াস জুনিয়রকে ফ্রি রোল দিয়ে তিনি প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেওয়ার সুযোগ করে দেন, আর রাফিনাকে ব্যবহার করেন মাল্টি রোল অ্যাটাকার হিসাবে। মিডফিল্ডে অ্যানচেলত্তির প্রধান লক্ষ্য থাকে ব্যালেন্স তৈরি করা। ক্যাসিমিরোকে দিয়ে ডিফেন্সের সামনে একটি শক্তিশালী শিল্ড তৈরি করা হয়, আর তার পাশে থাকা প্লেয়াররা বল প্রোগ্রেশন, টেম্পো কন্ট্রোল এবং চান্স ক্রিয়েশনের দায়িত্ব পালন করেন। এর ফলে ব্রাজিল শুধু আক্রমণেই নয়, মাঝমাঠেও নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে। গেম প্ল্যানের দিক থেকে অ্যানচেলত্তি অত্যন্ত বাস্তববাদী। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তিনি মিড ব্লক বা লো ব্লক ব্যবহার করে কম্প্যাক্ট ডিফেন্স গড়ে তোলেন এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে যান। আবার অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে হাই পজিশন ও প্রেসিং ফুটবল খেলেন। তার দলের অন্যতম শক্তি গেম ম্যানেজমেন্ট। ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার এই ক্ষমতা নকআউট পর্বে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সবশেষে বলা যায় অ্যানচেলত্তির অধীনে ব্রাজিল ঐতিহ্যবাহী যোগো বুনিতোকে পুরোপুরি বাদ দেয়নি, বরং সেটিকে আধুনিক ফুটবলের সঙ্গে মানিয়ে নিয়েছে। সৌন্দর্য আর বাস্তববাদের এই ভারসাম্য যদি তারা ধরে রাখতে পারে, তাহলে 2026 বিশ্বকাপে ব্রাজিল আবারও শিরোপার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে। দর্শক, এই ছিল আজকের কালবেলা স্পোর্টস আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ কালবেলা স্পোর্টসের সাথে থাকার জন্য।